আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা পর্যাবৃত্ত গতির তৃতীয় পার্ট নিয়ে আসছি। আমরা এই লেকচারের মাধ্যমে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে যে জায়গাটা চেষ্টা করেছিলাম তা হচ্ছে যে শুরু থেকে আমরা বেসিক থেকে আমরা কিভাবে হচ্ছে কাজগুলো করতে পারি। এখন আমরা যে পার্টটাতে আসবো তা হচ্ছে সরল দোলক। এই সরল দোলক নিয়ে আমরা কথা বলছিলাম যে সরল দোলকে কি কাজ করে। এই সরল দোলকটা হচ্ছে এইচএসসি অ্যাডমিশন প্রত্যেকটা জায়গার জন্য হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সরল দোলকে হচ্ছে যে জায়গাটা আসে অ্যাকচুয়ালি তা হচ্ছে সরল দোলক নাম থাকে, বাট মেইনলি দেখা যায় যে সেকেন্ড দোলক থেকে প্রশ্নগুলো আসে। আচ্ছা, যদি আমরা দেখি যে দোলন কাল, আমরা বলতেছি যে দোলন কাল আসলে আমরা যখন বের করতে যাব তখন আসলে দোলন কালের বেসিকটা কি আমরা বলতেছি 2 গুণন একবার টিক শব্দ করার সময়, মানে টিক টিক এইরকম টাইপ। আচ্ছা, এইটাকে যখন হচ্ছে আমরা টি অর্থাৎ হচ্ছে এই দোলন কাল আমরা বের করতে যাচ্ছি তখন হচ্ছে আমরা কিভাবে কাজ করতেছি বলতেছি যে সময় ভাগ দোলন সংখ্যা। তো এটা অনেকে মনে রাখতে পারে না, তোমাকে বলি দেখো টি টি সমানুপাতিক ব্যাপারটা বুঝতে পারছো। টি এটা 80 আর 80 এর মধ্যে তো ডিফারেন্স আমি এর আগেও বলছিলাম যে মনে রাখবা এই টি হচ্ছে বলা হয় যখন বড় হাতে টি দেখবা তখন তাকে বলবো পর্যায়কাল বা দোলন কাল, আর ছোট হাতে টি দেখলে সময়। ঠিক আছে, আর এনটা হচ্ছে আমাদের এখানে দোলন সংখ্যা, অর্থাৎ বলবে যদি বলে যে মিনিটে 30 বার দোল দেয় তাহলে ব্যাপারটা হচ্ছে যে মিনিট, অর্থাৎ এই মিনিটটা হচ্ছে আমার সময় আর দোলন সংখ্যাটা হচ্ছে ওই যে 30 বার বা 40 বার যেটা বলতেছো। আচ্ছা, কম্পাঙ্ক সময় আমরা জানি এফ সমান হচ্ছে 1/t, আর কারণ আমরা জানি যে কম্পাঙ্ক এবং হচ্ছে দোলন কাল বা পর্যায়কাল হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক এবং হচ্ছে পরস্পর উল্টো বিপরীত রাশি, তাহলে হচ্ছে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। আর নেক্সট আসি, যদি আমরা সেকেন্ড দোলক নিয়ে কথা বলি, এখানে সেকেন্ড দোলক নিয়ে যা যা বলছি প্রত্যেকটাই প্রশ্নে আসছে। তাহলে আমাদের কিভাবে ভাবে পড়তে হবে, প্রথমত হচ্ছে যে তুমি একদম বুঝে বুঝে পড়বা, সিকোয়েন্সলি পড়বা, যেন তুমি প্রতিটা সম্পর্কে বলতে পারো। আমরা পড়ানোর পর দেখাই দিব যে তুমি কিভাবে মনে রাখতে পারো। এখানে একটা সিঙ্গেল ইনফো বাদ দেওয়া যাবে না। দেখো আমরা প্রথমে কি বলছি, আমরা বলছি দোলন কাল। তাহলে দেখো সেকেন্ড দোলক কাকে বলে, মনে রাখবা যে সেকেন্ড দোলক হচ্ছে যে দোলকের দোলন কাল 2 সেকেন্ড, বা এই কথাটা বলা হয় মনে রাখবা যে দোলন কাল মানে কি। এইদিকে দেখো দোলন কাল মানে হচ্ছে কিরকম, কমপ্লিট, যাবে আবার আসবে। তাহলে বলো তো যদি যাওয়া এবং আসা দুইটা মিলে সময় হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় কত, 1 সেকেন্ড। তাহলে মনে রাখবা সেকেন্ড দোলক, আবার বোঝাই দিই সেকেন্ড দোলক কি। সেকেন্ড দোলক মানে হচ্ছে যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অথবা যে দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে 1 সেকেন্ড সময় লাগে। তাহলে দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে 1 সেকেন্ড সময় লাগে। তাহলে মনে রাখবা, দেখো কি বললাম সেকেন্ড দোলক কাকে বলে, তাহলে কিভাবে বলবা, অনেকগুলো সংজ্ঞা দেওয়া যাবে। যেমন বললাম একটা সংজ্ঞা হচ্ছে যে দোলকে দোলন কাল হচ্ছে 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলা হয়। আবার মনে রাখবা যে দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, কারণ আমরা দেখো দোলন কাল বললাম কি যাবে এবং আসবে, এটা পুরোটা হলে দুইবার যাওয়া এবং আসা, এটা মিলে দোলন কাল। কিন্তু যদি আমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাই তাহলে এটাকে বলা হয় হচ্ছে অর্ধ দোলন কাল। তাহলে অর্ধ দোলন কাল হচ্ছে আমাদের কত সেকেন্ড, 1 সেকেন্ড। তাই দেখো দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি যাইতে সময় লাগে 1 সেকেন্ড, মনে রাখবা সেকেন্ড দোলকের যদি বলে যে সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কত সময় লাগে, 1 সেকেন্ড, বা অর্ধ দোলন কাল হচ্ছে 1 সেকেন্ড। এখন আমাদের যে জায়গাটা মনে রাখতে হবে, দেখো দোলন কাল গেছে, অর্ধ দোলন কাল গেছে, এবার আসি কম্পাঙ্ক। আমরা জানি যে বলছিলাম এর আগে যে কম্পাঙ্ক হচ্ছে কি বলতো, যে দোলন কাল হচ্ছে বিপরীত রাশি, তাহলে কি হবে হাফ, অর্থাৎ 0.5 হার্স, 0.5 হার্স। তিনটা তথ্য আবার ভালো করে পড়ে নাও। সেকেন্ড দোলক কাকে বলে, যে দোলকের দোলন কাল 2 সেকেন্ড, অথবা যে দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে 1 সেকেন্ড সময় লাগে, অথবা অর্ধ দোলন কাল 1 সেকেন্ড, তাহলে তার কম্পাঙ্ক কত, 0.5 হার্স। এবার আসি কার্যকরী দৈর্ঘ্য। অনেকেই দেখবা এই সূত্রটা মনে রাখবা, তোমাকে প্রশ্ন আসবে, এই প্রশ্নটা অনেকবার আসছে যে নিচের কোনটি সেকেন্ড দোলকের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য। এই সূত্রটাও আসে, মানগুলো আসে। এখানে দেখো আমি বিভিন্ন মান হচ্ছে লেখাইছি, বিভিন্ন মান লেখাইছি, হ্যাঁ বিভিন্ন মান লেখাইছি। এই মানগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে। দেখো মানগুলো পড়তে হবে। এখন এই যে মানগুলো আছে প্রত্যেকটাই পরীক্ষায় আসছিল। এখানে আসি, এটা কেমনে আসে আমরা একটু যদি দেখা দিতে চাই। দেখো আমাদের সূত্র হচ্ছে টি সমান টয়েস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। আমাকে এল বের করতে হবে। তা আমাদের নিয়ম কি ছিল বাবা বলতো, আমাদের নিয়ম ছিল যাকে বের করবো তাকে বাম সাইডে রাখবো এবং তাকে রুট স্কয়ার মুক্ত করব। তাহলে কি করব, যেহেতু এলটা রুটের ভিতরে আছে আমি কি করব, বর্গ করব। যদি বর্গ করি দেখো এল বাই জি। এখন তাহলে আমাকে তো বের করতে হবে এল এর মান। তাহলে এল যদি আমি লিখতে চাই তাহলে দেখো উপরে যাবে জি টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার। এখন কথা হচ্ছে তুমি দেখো বাবা, দেখো জি তো আমার আছেই, আর টি মানে কি আমরা বললাম যে সেকেন্ড দোলকের ক্ষেত্রে সেকেন্ড দোলক মানে কি দোলন কাল হচ্ছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড যদি হয় তুমি আমাকে বলো টি এর জায়গায় আমি 2 এর উপর স্কয়ার দিলাম 4 পাই স্কয়ার,
তুমি দেখো 2 দুগুণা 4, এখানে 4, তাহলে আসলে হচ্ছে কি বলতো g/π²। এটাই বলতেছিলাম, দেখো এটাই লেখা আছে, এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো আবার বলি কিভাবে প্রশ্ন আসবে, নিচের কলি সেকেন্ড দোলকের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য এইটা যাহা এগুলো তাহা, তাহলে মানগুলো দেখো মনে রাখবা কেমনে, আবার বলে দিই মান মিটারেও আসে, সেন্টিমিটারেও আসে, ফিটেও আসে। ফিটে এটা হচ্ছে কৃষি ইউনিভার্সিটিতে আসছে। তাহলে দেখো কার্যকরী দৈর্ঘ্য আবার বলে দিই, কার্যকরী দৈর্ঘ্য সমান হচ্ছে g/π², মান হচ্ছে 0.993 মিটার অথবা 99.3 সেন্টিমিটার অথবা 3.36 ফিট। কথা হচ্ছে মাথা রাখবা, ফিট বা ফুট মনে রাখলেই হবে। মিনিটে দোল সংখ্যা, এখন কথা হচ্ছে যদি আমরা মিনিটে দোল সংখ্যায় আসি, একটু আগে আমরা বললাম ওই যে আমরা যে সূত্রটা পড়লাম একটু আগে, যে টি সমান হচ্ছে t/n, এটা মনে রাখতে হবে। কি বলছিলাম বলতো, মিনিটে দোল সংখ্যা, এখানে দোল সংখ্যা দোলন সংখ্যা, মিনিটে দোলন সংখ্যা যদি তুমি বের করতে চাও, আমরা জানি 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। তাহলে দেখো, তাহলে মিনিটে দোল সংখ্যা আমরা জানি যে সেকেন্ড দোলক কয়টা দোল খাবে, 2টা। তাহলে দেখো এখানে n সমান আমরা আসলে বের করতে যাচ্ছি, দেখো তুমি খুব সুন্দরভাবে বের করতে পারবা। তাহলে মিনিটের দোল সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা হচ্ছে কিভাবে কাজ করব, তাহলে বলা হচ্ছে 60, 1 মিনিটে কত সেকেন্ড বলতো, 60 সেকেন্ড, 60। আর এখানে হচ্ছে সেকেন্ড দোলক যেহেতু 2, তাহলে n সমান দোল সংখ্যা বের করা হচ্ছে, সংখ্যা হচ্ছে কত বলতো, 30টি। খুব সুন্দরভাবে আমরা বের করতে পারবো। তাহলে দেখো তো দোলন সংখ্যা কত হচ্ছে মিনিটে, 30টি। এটা হচ্ছে সেকেন্ড দোলকের ক্ষেত্রে ফিক্সড মান, এগুলো সবগুলো কিন্তু ফিক্সড মান, এগুলো কখনো চেঞ্জ করা যাবে না। আচ্ছা এখন আসি এই যে চন্দ্রপৃষ্ঠের দোলনকাল, তাহলে সেকেন্ড দোলক, আচ্ছা এখানে এটা মাথায় রাখতে হবে যে সেকেন্ড দোলক চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত দিবে। দেখো পৃথিবী বা ভূপৃষ্ঠে সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, কিন্তু চন্দ্রপৃষ্ঠে দোলনকাল হয়ে যাবে 4.5 সেকেন্ড, 4.5 সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো আমরা অনেকগুলো পড়ছি, বাট হচ্ছে আমাদের একটু ভালো করে যদি এই জায়গাগুলো বুঝতে পারো তাহলে হয়ে যাবে। দেখো আচ্ছা এখানে যা যা পড়াইছে আরেকবার বলি, ভালো করে শুনে নিবা। সেকেন্ড দোলক ভাইয়া পড়তেছি, সেকেন্ড দোলক মানে কি, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে, অথবা অর্ধ দোলনকাল 1 সেকেন্ড, অথবা দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে 1 সেকেন্ড সময় লাগে তাকেও সেকেন্ড দোলক বলা হয়। তিনটা হয়ে গেছে ইনফো, তিনটা ইনফো হয়ে গেছে। 4 নম্বর ইনফো হচ্ছে কি, কম্পাঙ্ক, কম্পাঙ্ক হবে 0.5 হার্টজ। তারপর হচ্ছে 4 নম্বর ইনফোর পর আমরা বলছি কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য সূত্র হচ্ছে L সমান g/π²। আর তিনটা মান মনে রাখবা, একটা মিটারে 0.993 মিটার, সেন্টিমিটার হচ্ছে 99.3 সেন্টিমিটার, আর ফুটে হচ্ছে 3.36 ফুট। খুব সুন্দরভাবে মনে থাকবে। তারপর একটা কথা বলা হচ্ছে যে মিনিটের দোলন সংখ্যা কত, সেকেন্ড দোলকের মিনিটের দোলন সংখ্যা কত, মিনিটের দোলন সংখ্যা হচ্ছে দেখো 60/2, দ্যাট মিন্স 30টা। তাহলে হচ্ছে আমরা যখন পড়বো ভালো করে, তাহলে দেখবা যে ইনশাআল্লাহ হয়ে যাওয়ার কথা। চন্দ্রপৃষ্ঠে যদি হতে একটা সেকেন্ড দোলককে নিয়ে যাওয়া হয়, তখন তার দোলনকাল কত হবে, 4.5 সেকেন্ড। এগুলো সব হচ্ছে ফিক্সড মান, কখনোই চেঞ্জ করা যাবে না, এজন্য ভাইয়া পড়ে নিবা ভালো করে। আচ্ছা ভূকেন্দ্র, কৃত্রিম উপগ্রহ, মহাকাশে, এখানে একটা সিস্টেম দেওয়া হয়েছে, আই থিঙ্ক তোমরা বুঝতেছো কিনা জানি না, যদি না বুঝো তাহলে আমি তোমাকে হেল্প করি। প্রথম কথা হচ্ছে যে ভূকেন্দ্র, কৃত্রিম উপগ্রহ, মহাকাশে আগে তুমি জি বের করবা। আবার বোঝাই দিই, দেখো ভূকেন্দ্র, কৃত্রিম উপগ্রহ, মহাকাশ। আচ্ছা ভূকেন্দ্র কোথায় হয় ভাইয়া, ভূকেন্দ্র মনে রাখবা আমাদের একদম সেন্টার পয়েন্ট। যদি আমরা আঁকি যে এটা হচ্ছে আমাদের ভূকেন্দ্র, একদম হচ্ছে ভূকেন্দ্র কোনটা, এই জায়গাটা সেন্টার। এই ভূকেন্দ্র আমরা জানি এই জায়গাতে হচ্ছে জি এর মান 0। তোমরা মহাকর্ষ অভিকর্ষ ক্লাসে যাবা, যা দেখবা আমি বলছিলাম যে ভূকেন্দ্রে অর্থাৎ ভূকেন্দ্র যেটা, যা ভূমির কেন্দ্র যেটাকে বলি, সেখানে কিন্তু আমাদের জি এর মান হয় কত বলতো, 0 হয়। আচ্ছা কৃত্রিম উপগ্রহ, আমরা জানি কৃত্রিম উপগ্রহ অনেক উচ্চতায় রাখা হয়, প্রায় 36,000 কিলোমিটার, যেটাকে আমরা সংখ্যায় বলি 35,942 কিলোমিটার। দেখো আর মহাকাশ, তাহলে এই যে তিনটা টার্ম, ভূকেন্দ্র, কৃত্রিম উপগ্রহ, মহাকাশ, মনে রাখবা এগুলা মানে হচ্ছে জি এর মান কত বলতো, 0। আচ্ছা জি এর মান 0 হলে ডাব্লিউ সমান কি, ডাব্লিউ হচ্ছে ওজন, আমরা ওজন মানে কি জানি, ডাব্লিউ সমান mg। তাহলে এম এম এ তো ডিফারেন্স নেই, জি যদি 0 হয় তাহলে ওজনও 0 হবে কিনা বলতো, ওজন 0 হবে। তাহলে কি বুঝলাম যে এখানে অভিকর্ষ ত্বরণ, এই তিনটা টার্মে অভিকর্ষ ত্বরণ 0, এই কারণে হচ্ছে ডাব্লিউ এর মানও 0। তারপর টি এর মান, টি এর মানের সাথে কেন এরকম বলা হচ্ছে, কারণ তুমি দেখো আমরা টি সমান যদি আমরা দেখি যে টি সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। আসলে টি এর সাথে সম্পর্ক কি বলতো, সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে দেখো ব্যস্তানুপাতিক, জি যদি 0 হয় তাহলে টি তো কি হবে বলতো, অসীম হবে, টি হচ্ছে অসীম হবে। আর আমরা জানি টি এর সাথে এফ হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ সমান হচ্ছে 1/t। আর এই ব্যাপারটাও তো জানি যে যদি টি সমান হচ্ছে কি হয়, ইনফিনিটি হয়, তাহলে এফ সমান কি হবে 1/t, আর 1/t মানে 1/∞ সমান 0। কারণ দেখো 1/∞ ইকুয়াল যদি 0 হয়, সরি 1/0 ইন্টু ইনফিনিটি যদি হয়, তাহলে কি 1/∞ ইকুয়াল 0 হবে না। এই ব্যাপারটা তো আই থিঙ্ক সবার ক্লিয়ার হওয়া উচিত। দেখো এটা সুন্দরভাবে দেখো, প্রশ্নটা কিন্তু লাস্ট অপশনটা একটু বলে দেই, লাস্টটা কিন্তু একটু ক্রিটিক্যাল হবে, একটু মাথায় চিন্তা করবা যে আসলে কি হচ্ছে। আসলে যখন কৃত্রিম উপগ্রহ, ভূকেন্দ্র বা হচ্ছে তোমাকে মহাকাশের কথা বলবে, তুমি মনে রাখবা তোমাকে জি এর মানের কথা বলে দিচ্ছে, জি এর মান 0। এখন তোমাকে যদি বলে
যে মহাকাশে একটি সেকেন্ড দোলককে মহাকাশে নিয়ে যাওয়া হয়েছে, প্রশ্ন বুঝবা, একটি সেকেন্ড দোলককে মহাকাশে নিয়ে যাওয়া হয়েছে, তার হচ্ছে দোলনকাল কত? তাহলে তুমি কি বলবা যে আচ্ছা মহাকাশে নিয়ে গেছে মানে হচ্ছে জি এর মান 0, তাহলে দোলনকাল কি হবে? অসীম হবে। যদি তোমাকে বলা হয় যে একটা সেকেন্ড দোলককে ভূকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে হচ্ছে তার কম্পাঙ্ক কত? তুমি কিভাবে আসবা? তোমাকে আগে বলি, তুমি আগে জি দিয়ে শুরু করবা। ভূকেন্দ্রের জি এর মান হচ্ছে 0, তারপর হচ্ছে দেখো জি এর মান যদি 0 হয় তাহলে টি এর মান অসীম হবে, আর আমাকে কম্পাঙ্ক বলছে, কম্পাঙ্কের সাথে হচ্ছে দোলনকাল হচ্ছে বিপরীত রাশি, তাহলে 1/∞ মানে হচ্ছে 0। এই ব্যাপারটা, এই সিকোয়েন্সটা হচ্ছে মাথায় রাখবা, সিকোয়েন্সটা মাথায় রাখবা। হ্যাঁ, যে এই জি থেকে এই তিনটাতে যাবে, এই জি থেকে। ওকে, ডান। তাহলে দেখো আরেকবার রিমাইন্ড করাই দেই, যে আসলে কি কি ছিল। আর অবশ্যই অবশ্যই এই জায়গাটা 100% হচ্ছে পড়বা, 100% পড়বা। আরেকবার পড়াই দিব, ভালো করে মাথায় রাখবা। সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক কি মনে রাখবা? সেকেন্ড দোলক যার দোলনকাল 2 সেকেন্ড, অর্ধ দোলনকাল 1 সেকেন্ড। একটা দোলকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে 1 সেকেন্ড সময় লাগে, তাকে সেকেন্ড দোলক বলা হয়। আচ্ছা, এর কম্পাঙ্ক কত? 0.5 হার্টজ। এর কার্যকরী দৈর্ঘ্য কত? মনে রাখবা L সমান G বাই পাই স্কয়ার সূত্র দিয়ে। আর মানগুলো হচ্ছে মিটারে হচ্ছে 0.993 মিটার, সেন্টিমিটার হচ্ছে 99.3 সেন্টিমিটার, এবং ফুটে হচ্ছে 3.36 ফুট। আচ্ছা আচ্ছা, মিনিটে দোলনকাল কত? আচ্ছা, দোলন সংখ্যা কত? মিনিটে হচ্ছে 60/2, দ্যাট মিন্স 30টা। আচ্ছা, তারপর মানগুলো আমরা বলছি এখানে চন্দ্রপৃষ্ঠের দোলনকাল হচ্ছে সেকেন্ড দোলকের 4.5 সেকেন্ড। সবগুলো মুখস্থ মান ভালো করে একটু পড়ে নিতে হবে। আচ্ছা, নেক্সটে যদি আমরা আসি, দেখো নেক্সটে যদি আসি সরল দোলকের সূত্রসমূহ, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা মেডিকেল পরীক্ষা দিবা বা চিন্তা আছে, আর বিভিন্ন ভার্সিটিতেও এই কোশ্চেন গুলো আসে। অ্যাকচুয়ালি বেসিক কোশ্চেন ধরা হয় এগুলাকে। দেখো সরল দোলকের সূত্রসমূহ মনে রাখবা, সরল দোলকের সূত্র হচ্ছে চারটা। আমি এর আগে অনেক জায়গায় তোমাদের এই কথাগুলো বলছি। তোমরা দেখবা, আমি তোমাকে বলছিলাম তাপগতিবিদ্যাতে যখন কার্নোর চক্র হচ্ছে 4টা। আমরা বলি যে কার্নোর প্রথম চক্রের নাম কি, দ্বিতীয় চক্রের নাম কি, তৃতীয় চক্রের নাম কি, চতুর্থ চক্রের নাম কি। ভাই এটা সিকোয়েন্সলি পড়তে হয়। কারণ তোমাকে ডিরেক্ট বলবে যে কার্নোর চক্রের তৃতীয় ধাপের নাম কি, তো তুমি যেমন হচ্ছে তোমাকে এটা বুঝে বুঝে পড়তে হবে। আমরা ওখানে কিভাবে পড়েছিলাম যে একটা সমষ্ণ একটা রুদ্ধতাপীয়, একটা সমষ্ণ একটা রুদ্ধতাপীয়। প্রথমে হচ্ছে কি বলতো? প্রসারণ, তারপর সংকোচন। তৃতীয় ধাপের নাম কি হবে? সমষ্ণ রুদ্ধতাপীয় সমষ্ণ, তাহলে সমষ্ণ রুদ্ধতাপীয় সমষ্ণ, তাহলে সমষ্ণ হবে। প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, তাহলে আমাদের হচ্ছে কি হবে? সংকোচন হবে। তো একটা এটা ভালো করে বুঝতে হবে। তবে হ্যাঁ সরি, ওইটাতে হচ্ছে কিরকম হবে মনে রাখবা, প্রথম দুইটা হচ্ছে প্রসারণ, পরের দুইটা হচ্ছে সংকোচন। বিশেষ করে তাহলে প্রথম কার্যচক্রের প্রথম ধাপের নাম হচ্ছে সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপের নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয় ধাপের নাম হচ্ছে সমষ্ণ সংকোচন, চতুর্থ ধাপের নাম হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে ওইটা সিকোয়েন্স যেমন আমরা পড়ি, তেমনি এই অধ্যায় হচ্ছে আমরা 5 পড়ি। তুমি দেখো আমরা কেপলারের সূত্রে পড়ছি মহাকর্ষ অভিকর্ষে। ওখানে বলতো কেপলারের বলা হয় যে কেপলারের সূত্র কয়টা? বলতো 3টা ছিল। কেপলারের সূত্র কয়টা ছিল বলতো? 3টা আমরা মনে রাখতাম কিভাবে? সিকোয়েন্সলি মনে রাখতাম, ইট দ্বারা মনে রাখতাম। তাহলে বলা হয় যে প্রথম সূত্রের নাম কি? কেপলারের প্রথম সূত্রের নাম হচ্ছে উপবৃত্তের সূত্র, ইলিপস। দ্বিতীয় সূত্রের নাম কি বলতো? এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র। তৃতীয় সূত্রের নাম হচ্ছে উড্ডয়নকাল বা আবর্তনের সূত্র বা সময়ের সূত্র বলা হয়, টাইম। ফ্যাক্টটা হচ্ছে যে এইভাবে যেমন সিকোয়েন্সলি আসে, তা আমাদের হচ্ছে সরল দোলকের সূত্রতেও আসে। সরল দোলকের সূত্র হচ্ছে 4টা। তাহলে এই 4টা যে সূত্র আছে, প্রথম সূত্রের নাম দেখো সমকাল সূত্র, দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, তৃতীয় সূত্রের নাম হচ্ছে ত্বরণের সূত্র, চতুর্থ সূত্রের নাম হচ্ছে ভরের সূত্র। এই যে 4টা সূত্র আছে, এটা মনে রাখবো কেমনে? দেখো আমি সূত্র একটা সিকোয়েন্স লেখাই, আই থিঙ্ক এই সিকোয়েন্স যদি ভালো করে পড়ো হয়ে যাবে। দেখো টি সমান হচ্ছে টয়েস পাই রুট ওভার এল বাই জি, টয়েস পাই রুট ওভার এম বাই কে, শেষ। হ্যাঁ, তুমি দেখো, আচ্ছা একটু দেখাই দেই, ম্যাজিক দেখাও। দেখো প্রথম সূত্রের নাম কি? সমকালের সূত্র, সমকাল মানে সময়ের সূত্র। দ্বিতীয় সূত্রের নাম দৈর্ঘ্যের সূত্র, তৃতীয় সূত্রের নাম হচ্ছে ত্বরণের সূত্র, চতুর্থ সূত্রের নাম ভরের সূত্র। দেখো সিকোয়েন্সলি একদম চলে যাবে ইনশাআল্লাহ। তুমি যদি এই সিকোয়েন্সটা বুঝো তাহলে হয়ে যাবে। দেখো প্রথম সূত্রের নাম সমকালের সূত্র, দ্বিতীয় সূত্রের নাম কার্যকরী দৈর্ঘ্যের সূত্র, তৃতীয় সূত্রের নাম ত্বরণের সূত্র, চতুর্থ সূত্রের নাম হচ্ছে ভরের সূত্র। দেখো আমাদের এটাই বলা আছে। তো এখানে প্রথমে বলা আছে সমকালে বলছে যে এল এবং জি একই হলে টি একই থাকবে। এটা বোঝার তেমন কিছু নেই, দৈর্ঘ্যের সূত্র সেম, ত্বরণের সূত্র এগুলো বুঝতে হবে যে আসলে সূত্র সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক। তবে অবশ্যই মনে রাখবা এটা কিন্তু শুধু সমানুপাতিক না, এটাকে বলা হয় বর্গমূলের সমানুপাতিক, এটাকে বলা হয় বর্গমূলের ব্যস্তানুপাতিক। তুমি দেখবা বলবে যে সময়ের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কেমন, প্রথমে দেওয়া থাকবে সমানুপাতিক। অনেকে হচ্ছে এই সমানুপাতিক পড়তে পড়তে যা প্রথমটা দাগাই দিবে। আমি কখনোই দেখিনি সমানুপাতিক অন্য কোনো জায়গায় আছে, প্রথমেই দেওয়া থাকে, দ্বিতীয়তে এসে তোমার থাকবে যে হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। এই জন্য প্রশ্ন বুঝে তারপর হচ্ছে দাগাবা। ভর, এই যে 4 নম্বর বলছে টি ভরের ও বিস্তারের উপর নির্ভর করে না। আমরা এটা পড়ছিলাম যে কেন হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে টিটা হচ্ছে ববের ভরের উপর নির্ভর করে না। বিস্তার তো বুঝি ভাইয়া, তো ববের ভরের উপর কেন নির্ভর করে না আমরা একটু দেখাই দিব। দেখো প্রথমত হচ্ছে যে টি সমান হচ্ছে টয়েস পাই রুট ওভার এম বাই কে, এটা আছে। এরপরও কেন ভাইয়া, মানে সরল দোলকের ক্ষেত্রে কেন এরকমটা হয়?
মনে রাখবা পর্যায়কালের ক্ষেত্রে যখন পর্যায়কাল বলা হবে তখন কিন্তু ভরের উপর নির্ভরশীল। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা ম্যাথ করছি অলরেডি, তাহলে দেখাই। যদি হচ্ছে দেখো তোমরাই আবার বলবা, এই দেখো এখানে হচ্ছে আমাদের পর্যায়কাল কত বলছে, এখানে আমরা কি করছি দেখো, এখানে এই সূত্র ব্যবহার করছি। আর তুমি তো আমাকে বলবা যে ভাইয়া তাহলে স্প্রিং এর ক্ষেত্রে, আমরা স্প্রিং এর ক্ষেত্রে ভরের উপর নির্ভর করলো, কারণ কি বলতো, তুমি যখন স্প্রিং হচ্ছে দিবা, একটা স্প্রিং আছে আমরা জানি মুক্ত প্রান্ত, মনে করো এটা হচ্ছে বদ্ধ প্রান্ত, এটা হচ্ছে মুক্ত প্রান্ত, একটা স্প্রিং ঝুলায় আছে। তুমি কি করলে, একটা ভর হচ্ছে দিলা, মনে করো 1 কেজি ভর, একটা 1 কেজি 1 কেজি ভরের একটা বস্তু হচ্ছে রাখলাম, তাহলে স্প্রিংটা যতটা ঝুলে যাবে, 2 কেজি বস্তুর ভর রাখলে স্প্রিংটা তার থেকে বেশি ঝুলে যাবে। এর কারণটা হচ্ছে কি, স্প্রিং এর উপর ডিরেক্ট ভরটা হচ্ছে প্রভাব ফেলে। কিন্তু সমস্যা হচ্ছে যে যখন হচ্ছে আমরা সরল দোলক ব্যবহার করি তখন কিন্তু ওই সেম ব্যাপারটা হয় না। বুঝতে পারছো? এই জায়গাটা বুঝতে হবে। অনেকের কাছেই এই ব্যাপারটা অজানা যে ভাইয়া হচ্ছে কেন, মানে কি কারণে হচ্ছে তোমার, কি কারণে হচ্ছে তোমার দোলনকাল হচ্ছে মানে ববের ভরের উপর নির্ভর করে না। কারণ বললাম যে ববের ভরটা আসলে হচ্ছে কোন রকম ধরনের ইম্প্যাক্ট ফেলে না। এর কারণটাও আমরা একটু দেখাই দিই যে কি কারণে হচ্ছে ইম্প্যাক্টটা ফেলে না। কারণ হচ্ছে আমরা জানি কে সমান হচ্ছে এম ওমেগা স্কয়ার। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে যে আমরা পড়ি হচ্ছে ওমেগা সমান হচ্ছে রুট ওভার কে ভাগ এম, এখান থেকে আসছে। ঠিক আছে, তা তুমি যদি হচ্ছে এটা বসায় দাও, দেখো এম আর হচ্ছে এখানে এম ওমেগা স্কয়ার, যদি বসায় দাও এম এম কাটা যাবে, টোয়াইস পাই বাই ওমেগা আসবে। তুমি দেখো এমটা আসলে হয় কি বলতো, যে যখন আমরা সরল দোলকের ক্ষেত্রে টি সমান সূত্র বসায় দিই তখন হয় কি, এই যে ববের ভরটা হচ্ছে মানে বাদ হয়ে যায়, ববের ভরটা বাদ হয়ে যায়, এই কারণে ববের ভর কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলে না। আরেকটা কথা বলি, কেন স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কালের ক্ষেত্রে ভরের উপর নির্ভরশীল ছিল আর সরল দোলকের ক্ষেত্রে কেন হচ্ছে ববের ভর নির্ভরশীল নয়, আমি অলরেডি বুঝাই দিছি। যে স্প্রিং এর ক্ষেত্রে যখন তুমি হচ্ছে একটা 1 কেজি ভরের বস্তু হচ্ছে রাখবা, সেটা যখন ঝুলাবা, স্প্রিংটা যত বেশি ঝুলে যাবে, আর 2 কেজির বস্তু রাখলে তার থেকে বেশি ঝুলে যাবে, কিন্তু ববের ভর একটা নির্দিষ্ট রাখা হয়, এই কারণে ববের ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা দেখো নেক্সট, আর অবশ্যই হচ্ছে সূত্রের টাইমটা মনে রাখবে। তাহলে বলো তো দেখি তোমরা আসলে কেমন বুঝলা বা পড়লা। মনে রাখবা সরল দোলকের সূত্র হচ্ছে 4টা। প্রথম সূত্রের নাম কি? সমকালের সূত্র। দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। তৃতীয় সূত্রের নাম ত্বরণের সূত্র। চতুর্থ সূত্রের নাম ভরের সূত্র। কিভাবে আমি দেখাইছি, মনে রাখবা কেমনে, তাও বলে দিছি। আচ্ছা এখন আসি একটু প্র্যাকটিস করবো আমরা, বেশ কয়েকটা ম্যাথ আছে প্র্যাকটিসের জন্য। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে একটি সরল দোলক মিনিটে 20 বার দোল দেয়। আসলে ভাইয়া এই ধরনের প্রশ্ন যখন তুমি ফেস করবা তখন আবার বলি, আমি প্রত্যেকবার যতগুলো অধ্যায় করাইছি প্রত্যেকবার একটা কথা বলছি, যতবার তুমি হচ্ছে করবা ততবার তোমাকে মাথায় রাখতে হবে যে আমি আগে আইডেন্টিফাই করব যে কার কার মান দেওয়া আছে, তারপর সূত্র মাথায় নিয়ে আসবা। যদি দেখো প্রবলেম সলভ করার সময় যে আমি যখন আইডেন্টিফাই করতেছি তখন যদি হচ্ছে আমার মাথায় সূত্রটা না আসে, বা যদি না আসে বা কোনোভাবে পারতেছি না, তাহলে বুঝবা যে তোমার পড়াশোনা হয়নি। এজন্য কি করবা, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক হচ্ছে তুমি সূত্র রেডি করবা পরিচয় সহ, তাহলে মনে থাকবে। আচ্ছা একটি সরল দোলকে মিনিটে 30 বার দোল দেয়, মিনিটে 30 বার, এই মিনিটটা হচ্ছে আমাদের টি এর মান, যেটা হচ্ছে 60 সেকেন্ড, রাইট? আচ্ছা আর এখানে 20 বার, এটা হচ্ছে এন এর মান, যেটা হচ্ছে 20। আচ্ছা দোল দেয়, এখানে টি এর মান বের করতে বলছে, আর আমরা তো জানি টি সমান হচ্ছে টি বাই এন, এই যে সমানুপাতিক মনে রাখবা। হ্যাঁ তাহলে দেখো তো এখানে কত হচ্ছে, 60 ভাগ হচ্ছে 20 10 মিনিট 3 সেকেন্ড হচ্ছে, তাহলে হচ্ছে আর এফ, আর আমরা তো জানি এফ সমান হচ্ছে 1/t, 1/t মানে 1/3, আর 1/3 হলে 0.33। হ্যাঁ 0.33। খুব সুন্দরভাবে, এটা তো এক হচ্ছে হার্স, এককগুলো জানা লাগবে খুব সুন্দরভাবে, একদম খুবই ইজি ছিল। দেখো আইডেন্টিফাই কিভাবে করছি, সেম ভাবে আইডেন্টিফাই করবা। আচ্ছা নেক্সট প্রবলেমে যদি আমরা আসি, নেক্সট প্রবলেম দেখো, আমরা এখানে কি বলছি, আর বলছি একটি সেকেন্ড দোলক মিনিটে কতবার দোল দেয়। তাহলে এই যে একটু আগে হচ্ছে এটা দেখছিলাম যে কতবার দোল দেয় বলতো, মিনিটে কতবার দোল দেয়, 30 বার দেয়। এই যে বলছিলাম সেকেন্ড দোলক মানে হচ্ছে কি 2, এটা কার মান, টি এর মান, টি এর মান। আচ্ছা মিনিট এটা কি বলতো, এটা হচ্ছে ছোট হাতে টি, এটা হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে বলছে কতবার দোল দেয়, কতবার, তাহলে আমাকে বের করতে বলছে এন এর মান। ঠিক আছে, এইভাবে প্রত্যেকবার তুমি অনেক ভালো পারো, কোনো ব্যাপার না। যদি মাথায় ইগো নিয়ে আসো তাহলে সমস্যা, যখন তুমি প্র্যাকটিস করবা চিন্তা রাখবা আমি এভাবে করবো। তাহলে সূত্রটা ছিল কিরকম, টি সমান হচ্ছে টি বাই এন। তাহলে যখন আমি এন বের করবো তখন টি বাই হচ্ছে টি হবে, দ্যাট মিনস 60 বাই হচ্ছে 2 30। এটা কিন্তু মুখস্থ পড়াইছি, দেখো 30 বার, এটা কিন্তু মুখস্থ পড়াইছি, তুমি দেখবা। দেখো এই জন্য বললাম যে কিছু কিছু জায়গা আছে যদি মুখস্থ রাখো তাহলে দেখবা অনেক বেশি আগায় থাকবা। এই যে এই প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা ছিল, দেখো এই প্রশ্নটা, দেখো এই জন্য বারবার বলা যে ভাইয়া তুমি হচ্ছে একটু ভালো করে পড়ো। ঠিক আছে, আচ্ছা দেখো দেখো নেক্সট প্রবলেমে আসি, পর্যায়কাল 2 গুণ করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে। তা দেখো কত গুণ,
তাহলে আমরা বলছিলাম যে যখন গুণ টুন এরকম প্রশ্ন বলে তখন আসলে সমানুপাতিক দিয়ে কাজ করতে হয়। তাহলে কথা হচ্ছে এখানে যদি আমরা ম্যাথে আসি যে আসলে ম্যাথটা কি বলছে পর্যায়কাল 2 গুণ। তাহলে পর্যায়কাল মানে হচ্ছে টি, টি এর কথা বলছে, কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে এল। তাহলে দেখো বের করতে বলছে এল এর মান। তা তুমি দেখো আমরা যদি সূত্র বসাই টি সমান টয়েস বাই রুট ওভার এল বাই জি। তুমি যখন একদম বাচ্চা, যারা বাচ্চা তাদের জন্য দেখাই দিচ্ছি, আর যারা প্রো লেভেলে আসো তাদের জন্য কি বলছিলাম বলতো, আমরা এর আগের অধ্যায়গুলো থেকে শুরু করছি এই জায়গাটা। তা হচ্ছে কি, যখন হচ্ছে তুমি ম্যাথ করবা তখন তোমাকে মাথায় রাখতে হবে যে গুণ টুন এরকম যখন প্রশ্ন চাপে যে পার্সেন্টেজ কত, গুণ কত, তখন মনে রাখবা ফুল সূত্র বসাইতে হয় না, যাদের কথা বলে শুধু তাকেই লিখবা সমানুপাতিক দিয়ে, ঠিক আছে? আর মনে রাখবা যাকে বের করতে বলবে তাকে বাম সাইডে রাখবো, তাকে রুট স্কয়ার মুক্ত করবো। তুমি দেখো তো বাবা, কার্যকরী দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে, কার্যকরী দৈর্ঘ্যটার সাথে সম্পর্ক হচ্ছে টি প্রশ্ন টু রুট এল, কিন্তু আমাকে তো বের করতে বলছে কার মান বলতো, বের করতে বলছে এল এর মান। তাহলে যাকে বের করবে তাকে বাম সাইডে রাখা লাগবে। তাহলে দেখো তো এল প্রশ্ন টি স্কয়ার হবে না, দেখো তো, কারণ আমাকে তো এলটাকে মুক্ত করতে হবে। তুমি দেখো পর্যায়কাল 2 গুণ করতে হলে, তাহলে দেখো পর্যায়কাল 2 গুণ করতে হলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে। তাহলে তুমি দেখো কার্যকরী, তাহলে কি করবা, 2 বসায় দাও, কত হচ্ছে 4 গুণ, তাহলে 4 গুণ করতে হবে। বুঝতে পারছো? একটু সিম্পলি বুঝে বুঝে কাজ করার চেষ্টা করো, যে মানে মোটামুটি যার সম্পর্কে জানা থাকবে তার কিন্তু এই জায়গাটা লাগবে না, ডিরেক্ট তুমি এটা জায়গায় কাজ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো আমরা প্রবলেম সলভ করে ফেলছি। নেক্সট যদি আসি, আচ্ছা এখানে বলছে যে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, সরি, আচ্ছা কার্যকরী দৈর্ঘ্য 2 গুণ করা হলে দোলনকাল কত হবে। এই যে উল্টা প্রশ্ন করছে, কার্যকরী দৈর্ঘ্য এবার এল দেওয়া আছে, বের করতে হবে টি এর মান। তাহলে এই যে বললাম টি প্রশ্নটা হচ্ছে রুট ওভার এল। দেখো কোথা থেকে আসছে, ওই যে আবার বললাম, দেখো যদি কেউ মিস করো তাহলে আবার বোঝাই দিই, এল বাই জি। এইখান থেকে তুমি যেহেতু প্রো লেভেলে আসছো, এখানে চলে আসছো, বের করতে বলছে দোলনকাল, তাহলে টি তো আছে, বাম সাইডে আছে এবং রুট স্কয়ার মুক্ত আছে, তাহলে হয়ে গেল। তাহলে বসাই দিবা রুট টু মানে হচ্ছে 1.414। দোলনকাল কত হবে, সেকেন্ড দোলক বলছে, দেখো কার বলতো, সেকেন্ড দোলকের আমরা জানি 2 সেকেন্ড হয় অলরেডি, তাই না? তাহলে রুট টু এত গুণ। আর যদি মান বের করতে বলে, মনে রাখবা মান বের করতে যেহেতু গুণ দিয়ে কোশ্চেন আসছে, আর যদি দোলনকাল কত হবে, এটা কিন্তু গুণ বলে নেই, দোলনকাল কত হবে বলছে, তাহলে মনে রাখবা এর সাথে 1.414 এর সাথে 2 গুণ করে দিবা। তাহলে কত হচ্ছে দেখো, 2 কে 2 4 8 2, তাহলে আর এত সেকেন্ড, 2.82 সেকেন্ড। খুব সুন্দরভাবে তুমি হচ্ছে বের করতে পারবা। ভাইয়া বেসিকটা আবার বলতেছি, যখন তোমাকে যেভাবে প্রশ্ন ছাপে আমরা সেভাবে উত্তরগুলো দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট প্রশ্ন আসি, আমাকে বলছে দুইটি সহদোলকের, কয়টা সহদোলক, দুইটা। এই দেখো এবার আসবে শর্ত, দোলনকালের অনুপাত, এটা তাহলে কি অনুপাত, দোলনকালের অনুপাত 1:2। এইখানে মনে রাখবা ভাইয়া, যদি দোলনকালের অনুপাত দেয় সিকোয়েন্স কিন্তু ভুল করা যাবে না, তাহলে প্রথমটা 1, দ্বিতীয়টা হচ্ছে 2, রাইট? কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে কার্যকরী দৈর্ঘ্য বলতে L1:L2 ইকুয়াল হোয়াট, এটা এরকম টাইপ না। তুমি আমাকে বলো, যদি তুমি আমার মতো করে বুঝো, দেখো আমি ভাই তোমাকে শেখাবো না যে এই দেখো সূত্র থেকে এইভাবে উপরে নিচে এইভাবে কিছু তোমাকে শেখাবো না, তুমি জাস্ট আমার একটা লাইন শিখবা। দেখো এটা কোথায় আসবে, প্রথম কথা হচ্ছে তোমার এটা কি ক্ষয়ে আসবে না, তোমার গয়ে আসবে না, ঘয়ে আসবে না, আসবে কোথায়, এমসিকিউতে সময় কত 30 সেকেন্ড, তোমাকে আমি 2 সেকেন্ডে করে দিব। ব্যাপারটা হচ্ছে যে লং ফরম্যাট শিখে লাভ নাই, এখানে শর্ট ফরম্যাট শিখো। তো তোমার কথা হচ্ছে দেখো আমাকে কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে, তা আমরা জানি টি এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে রুট ওভার এল। ভাইয়া এর আগে একটু কি বলছে, যার মান বের করব তাকে রুট স্কয়ার মুক্ত করবো এবং বাম সাইডে রাখবো। তা কি করবো তাহলে, এল প্রপোর্শনাল টু টি স্কয়ার। তাহলে দেখো এল এর মানগুলো হবে কি টি স্কয়ার। তাহলে দেখো এটা হচ্ছে T1:T2, তাহলে L1:L2 কি হবে জানো, এগুলোর উপর স্কয়ার করে দিবা 1:4, শেষ। সিকোয়েন্স শেষ। এইভাবে যদি তুমি করো তাহলে দেখবা যে বাচ্চা মনে হবে। দেখো আচ্ছা, সরলদোলকের দোলনকাল 50% করলে, এই সেই বিখ্যাত ম্যাথ যেগুলো হচ্ছে অলরেডি আমরা হচ্ছে কাজ ক্ষমতা শক্তিতে করে আসছি। দেখো মহাকর্ষ বিকর্ষ ছিল বাট আমি রাখিনি। দেখো সরলদোলকের দোলনকাল 50%, তাই দোলনকাল 50% করতে হবে, করলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ হবে, কত গুণ চাইছে, পার্সেন্টেজ চাইনি, আমরা পার্সেন্টেজও দেখাবো, গুণও দেখাবো ইনশাআল্লাহ। দেখো কার সাথে, তাহলে ওই যে সেম কাহিনী, টি এর সাথে এল, যেহেতু আমাকে কার্যকরী দৈর্ঘ্যের কথা বলছে, তাহলে আমি কি করব, এল প্রপোর্শনাল হচ্ছে টি স্কয়ার। তা আমার মনে আছে, আমি একটু মুখে বলে দেই, তারপর হচ্ছে আপনাদের করে দিই। দেখো আমাদের স্কিলটা তো বাড়াইতে হবে মুখে। দেখো 50% মানে কি, আমি আবার বলছি 50% মানে হচ্ছে 0.5, এখানে বলছে দোলনকাল 50% করলে, একটা ব্যাপার বুঝবা, 50% বৃদ্ধি করলে, বুঝতে পারছো, এখানে বৃদ্ধি করলে হবে, বৃদ্ধি করলে মানে 50% মানে কত বলতো, 0.5 যোগ কত করবো 1, তাহলে 1.5, তাহলে 1.5 যদি তাহলে এখানে
সূত্র অনুসারে কি হচ্ছে 1.5 এখানে যদি ঢুকায় দাও তাহলে হবে 2.25 গুণ 2.25 গুণ, বুঝতে পারছো? কিন্তু আমাদের কি হচ্ছে এটা বৃদ্ধি, বৃদ্ধি কত? কে বৃদ্ধি পাবে? এল। এল বৃদ্ধি কত বলতো? 2.25 থেকে 1, যে 1 যোগ করছিলা 50% মানে 0.5, টি বৃদ্ধি মানে কি 1.0.5, দ্যাট মিন্স 1.5, তাহলে এটা কত হবে? 1.25 গুণ। তাহলে তোমাকে জানতে চাইছে এটা পার্সেন্টেজ হলে কত হবে? হয়তো 125%। আই থিঙ্ক যারা আমার কাজ ক্ষমতা শক্তি লেকচার করছো তাদের জন্য এটা ডাল ভাত হবে। যারা এখানে দেখোনি অবশ্যই কাজ ক্ষমতা শক্তি ভিডিওটা দেখে আসবা, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে যদি আমরা এই জায়গায় ম্যাথটা করতে আসি, কোন স্প্রিং এর এক প্রান্তে এন ভর ঝুলানো, তাহলে দেখো স্প্রিং এর কথা বলছে 9.8 সেন্টিমিটার প্রসারিত হয়। এই যে প্রসারিত, মনে রাখবা এটা এক্স এর মান অথবা ই এর মান, অথবা ই। পর্যায়কাল কত? তাহলে পর্যায়কাল অর্থাৎ টি এর মান জানতে চাইছে। তাহলে দেখো আমি টি এর তিনটা সূত্র পড়াই সবাইকে, টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, টুয়াইস পাই রুট ওভার এম বাই কে, আর টুয়াইস পাই রুট ওভার ই ভাগ হচ্ছে জি, ঠিক আছে? আমি এই তিনটা সূত্র পড়াই সবাইকে, যে মনে রাখবা তুমি যদি দোলনকাল পড়ো এই তিনটা সূত্র অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। তুমি দেখো তো তাহলে কোন সূত্রটা আসছে? অবশ্যই আমাদের 3 নম্বর সূত্রটা। টি সমান হচ্ছে তাহলে টুয়াইস পাই রুট ওভার ই ডিভাইডেড বাই জি, তাহলে টুয়াইস পাই লিখলাম, ঠিক আছে? ই এর মান কত বলছে? ই এর মান বলছে 9.8 সেন্টিমিটার, ভালো করে দেখবা সেন্টিমিটার বলছে। সেন্টিমিটার মানে কি? অবশ্যই 100 দ্বারা ভাগ করতে হবে, 9.8 বাই 100 করলাম, আর জি এর মান আছে 9.8। এটা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন খুব সুন্দরভাবে করা যাবে, যদি একটু লক্ষ্য করো খুব সুন্দরভাবে করা যাবে। দেখো প্রথমত হচ্ছে কি, এই যে 9.8 কাটা, 1 বাই 100 মানে কি 1 বাই 100, দেখো তাহলে হয়েছে কি টুয়াইস বাই 1 বাই 100, তাহলে হচ্ছে কত হবে? 10 হবে, কারণ আমরা জানি 100 এর উপর রুট করলে কত হবে? 10 হবে না? কিন্তু 10টা তো নিচে, তাহলে হচ্ছে 2 গুণন 3.1416, এটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে উপরে দেখলাম যে 6.28 আসে, আর 10 যদি হয় তাহলে তো একদম ইজি 0.628। এটা তাহলে কি আসবে? সেকেন্ড আসবে, সেকেন্ড। এগুলো কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন। দেখো ভার্সিটির জন্য আমি বারবার বলি যে ভাইয়া ওই 2-3 মাস বা 4-5 মাসে তুমি কিছুই শিখতে পারবা না, তুমি যদি এখন থেকে হচ্ছে একটু প্র্যাকটিস করো। আমরা আসলে এখন এমন অবস্থা 2 গুণন 3 এটাও ক্যালকুলেটর ছাড়া, আমাদের নিজের উপর বিশ্বাস নেই। একটু চেষ্টা করো, তখন দেখবা যে তোমাকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা নেক্সটে যদি আমরা আসি, এখানে দেখো একটু বাংলা পড়াশোনা আছে, আমরা একটু বুঝায় পড়াবো। তো দেখো এখানে বলছে দোলনকালের সাথে, মনে রাখবা একটা ব্যাপার বলি, দোলনকালের সাথে আমাদের না সময় দ্রুত এবং মানে সময় ফাস্ট এবং স্লোর একটা ব্যাপার আছে। তা আমি তোমাকে একটু বোঝাই দিই, তারপর এগুলো পড়াবো। আমাদের এটা দুটা স্লাইড আছে, এই দুটো স্লাইড আছে, হ্যাঁ দুটো স্লাইড আছে, এই দুটো স্লাইড আমরা সুন্দরভাবে, অ্যাকচুয়ালি 3টা স্লাইড মানে এই দোলনকাল রিলেটেড, আমরা এটা একটু দেখবো ভালো করে। প্রথমে আগে আসি, তোমাকে যে ব্যাপারটা বুঝতে হবে তা হচ্ছে, মনে করো যে তোমার বাড়ি থেকে আমার কোচিং মানে আমাদের ফি ম্যাথিক্সে তোমার আসতে সময় লাগে হচ্ছে 30 মিনিট। কথা বুঝতে পারছো কিনা? তোমার মেস থেকে আমার ফি ম্যাথিক্স আসতে সময় লাগে 30 মিনিট। এখন কোনো একদিন কোনো এক কারণে তুমি কি করছো? 40 মিনিটে আসছো। যেহেতু তুমি 40 মিনিটে আসতেছো, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে আচ্ছা তুমি বলো তো তুমি কি সেদিন স্লো আসছো না ফাস্ট আসছো? তুমি আমাকে বলো, অবশ্যই কি আসছো? স্লো আসছো। ব্যাপারটা হচ্ছে যখন তুমি স্লো আসতেছো কেন বলো তো? কারণ তুমি 30 মিনিটে আসতেছিলা, তোমার রোড হচ্ছে 30 মিনিটে, তুমি 40 মিনিটে যখন আসবা দ্যাট মিনস এটা বোঝাচ্ছে যে তুমি কি হইছো? ধীরে ধীরে আসতেছো, হয়তো বা লেট হয়ে গেছে। তাহলে মনে রাখবা যখন টি বাড়ে তখন হচ্ছে, যখন টি বাড়ে তখন তোমার হচ্ছে কি হয় বলতো? তুমি স্লো হও। তাহলে টি যখন বাড়বে তখন স্লো হবা। এজন্য বলা হচ্ছে দোলনকাল বাড়লে, তাহলে কি দেখো তো, দোলনকাল যখন বাড়ে, দোলনকাল বাড়লে দোলক ধীরে চলে, দোলক ধীরে চলে এবং সময় হারায়। এই ব্যাপারটা আসলে বুঝতে হবে। যদি দোলনকাল বাড়ে, তুমি 30 মিনিটের রাস্তা 40 মিনিটে আসছো, তাহলে তুমি স্লো আসছো ভাইয়া। তাহলে মনে রাখবা দোলনকাল বাড়লে সময় হারায়, মানে হচ্ছে ঘড়ি স্লো হবে, এই ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা আর অপর দিকে মনে রাখবা যে যদি হচ্ছে দোলনকাল কমে, দেখো তোমার হচ্ছে মেস থেকে আমার ফিম্যাথিক্স আসার রাস্তা হচ্ছে 30 মিনিট, এখন তুমি হচ্ছে কি করছো? কোনোভাবে তুমি হয়তো বা যানজটে পড়ো নাই বা যেভাবে হোক না কেন তুমি 20 মিনিটের মধ্যে আসছো। আচ্ছা তুমি স্লো আসছো না ফাস্ট আসছো? অবশ্যই তুমি ফাস্ট আসছো। তাহলে দেখা যাচ্ছে মনে রাখবা দোলনকাল কমলে তোমার কি হয়? ঘড়ি দ্রুত চলে, অর্থাৎ সময় হচ্ছে লাভ করবে। তাহলে এই জায়গায় ভাই আমি কি বুঝলাম? দেখো আমরা যদি এখানে তাহলে দেখি যে দেখো মনে রাখবা যে টি যদি কমে তাহলে হচ্ছে ঘড়ি কি হবে? ফাস্ট হবে, মানে দ্রুত চলবে। আর টি যদি বাড়ে তাহলে হচ্ছে ঘড়ি হচ্ছে স্লো হবে। ঘড়ি কি হবে বলতো? স্লো হবে। তাহলে দেখো আমাদের এখানে যে জায়গাগুলো বলছে আমরা যদি একটু দেখি ভালো করে,
প্রথমত হচ্ছে যে দোলনকাল বাড়লে এটা যা বলছে। এখন আসি টি = √L। তাহলে দেখো যেহেতু টি বাড়তে হবে, এখানে টি বাড়াচ্ছে, তাহলে দেখো এল বাড়লে, কারণ সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, তাহলে যেহেতু বর্গমূলের সমানুপাতিক সেহেতু এল যদি বাড়ে তাহলে আমাদের টি বাড়বে। তারপর তাপমাত্রা বাড়লে গ্রীষ্মকালে, আচ্ছা যদি বলা হয় যে আচ্ছা বলো তো গ্রীষ্মকালে, প্রশ্ন আসে কিন্তু খ নাম্বারের জন্য যে গ্রীষ্মকালে তোমার ঘড়ি মানে স্লো হয় কেন, গ্রীষ্মকালে ঘড়ি স্লো হয় কেন, তাহলে তুমি বলবা যে গ্রীষ্মকালে হচ্ছে তাপমাত্রা বাড়ে, আর তাপমাত্রা বাড়ার কারণে হয় কি হয়, এল এর মান বাড়ে, আর এল এর মান বাড়ার কারণে যেহেতু এল এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, এই কারণে টি এর মান বাড়ে, আর টি এর মান বাড়ার কারণে হচ্ছে কি হয়, ঘড়ি স্লো হয়। খুব সুন্দরভাবে তুমি অ্যান্সার দিতে পারবা। এটা কিন্তু একটা খ নাম্বার কোশ্চেন আসে, বুঝছো, খ নাম্বার। আবার বলি, ভালো করে মাথায় রাখবা কি বললাম, মনে রাখবা এবং এটা কোশ্চেন করে নিয়ে আসবা। তা হচ্ছে গ্রীষ্মকালে ঘড়ি স্লো হয় কেন। আবার বলি, গ্রীষ্মকালে ঘড়ি স্লো হয় কেন, কিভাবে করবা, যে বলবা যে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির জন্য এল এর মান বৃদ্ধি পায়। আমরা জানি টি প্রসারণটি হচ্ছে √L, অর্থাৎ যেহেতু এল এর মান বৃদ্ধি পায় সেহেতু টি এর মানও বৃদ্ধি পায়। আর আমরা জানি টি এর মান বৃদ্ধি পেলে ঘড়ি হচ্ছে মানে দোলক হচ্ছে ধীরে চলে এবং সময় হারায়, এজন্য গ্রীষ্মকালে হচ্ছে ঘড়ি স্লো চলে। কথা বুঝছো? অবশ্যই হচ্ছে অ্যান্সার সহ লিখে নিয়ে আসবা। আর একটা কথা বলছি, আমাদের এই জায়গাটা ভাইয়া অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, তা হচ্ছে বব পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে, অর্থাৎ বব যে গোলাকার যে ববটা থাকে তা যদি আমি পারদ দ্বারা অর্ধপূর্ণ করি তাহলে এখানে বলছে ভার কেন্দ্র নিচে নামবে। তোমাকে আমি বলি এই ব্যাপারটা একটু বোঝাই দেই। দেখো এইরকম বব আমরা বলছি যে গোলাকার বৃত্তাকারের মতো, তো এটা যদি তুমি পারদ দ্বারা হচ্ছে কি করো, অর্ধপূর্ণ করো। আমরা বলছিলাম যারা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি পড়ছে তারা জানে যে ভাইয়া যে যদি কোনো কিছু থাকে, এটা যদি মনে করো সম্পূর্ণ পূর্ণ থাকে তাহলে এর হচ্ছে ভার কেন্দ্র কোথায় হবে, ভার কেন্দ্র হচ্ছে মাঝখানে হয় সবসময়। কোথায় হয়? মাঝখানে হয়। কিন্তু ভাইয়া পূর্ণ থাকার কারণেই মাঝখানে হয়, না হলে কিন্তু মাঝখানে হবে না। এখন যখন এই পর্যন্ত থাকবে তখন কি হবে, তোমার ভার কেন্দ্র হবে এদের মাঝখানে, যতটুকু আছে তার মাঝখানে হয়। মনে রাখবা ভার কেন্দ্র হচ্ছে যতটুকু থাকে তার মাঝখানে হয়। তাহলে এইখানে যদি হয় তাহলে তুমি বলো তো ভার কেন্দ্র মাঝখান থেকে একদম কেন্দ্র থেকে তোমার কোথায় চলে আসে, নিচে চলে আসছে না? এই কথাটাই বলা হচ্ছে যে ভার কেন্দ্র নিচে নামে। তাহলে বব পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে ভার কেন্দ্রটা নিচে নামে, আর ভার কেন্দ্র নিচে নামার কারণে কি হয়, আমাদের টি এর মানটা বৃদ্ধি হয়ে যায়, এটা ভালো করে পড়তে হবে। এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এমসিকিউতে এইগুলো তোমার অবস্থা খারাপ করে দিবে যদি বেসিক ভালো না থাকে। আচ্ছা এবার আসি যে হচ্ছে তোমার জি এর, এটা হচ্ছে এল এর সাথে সম্পর্ক দিয়ে আমরা বের করলাম, কারণ তুমি দেখো টি এর সূত্রতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে √L/G বলি না, এল দিয়ে আমরা বুঝলাম যে কিভাবে টি এর মানটা বৃদ্ধি করা যায়, কারণ আমার টার্গেট হচ্ছে সময় স্লো করানো। এখানে দেখলাম আমরা এল এর মান কি হলে তোমার হচ্ছে টি এর মানটা কাজ করবে। তাই আমরা এটা বলছি যে দেখো এল এর মান যদি বাড়ে গ্রীষ্মকালে, আর দ্বিতীয় হচ্ছে বব হচ্ছে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে, পানি দ্বারা হলে হবে। এখন আসি এখানে দেখো টি প্রসারটি হচ্ছে 1/√G, তাহলে ব্যাপারটা হচ্ছে যে জি এর সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে জি যদি হচ্ছে আমাদের কমে তাহলে টি এর মানটা হচ্ছে বাড়বে। টি এর মানটা কি হবে বলতো, বাড়বে। তা আমার তো টার্গেটই হচ্ছে টি এর মানটাকে বাড়ানো, তাহলে জি এর মানটা আমাকে কমাইতে হবে। প্রথম লাইন বলছে জি কমলে, আসলেই তো জি যদি আমার কমে তাহলে টি এর মান বাড়বে, টি এর মান বাড়া মানে হচ্ছে ঘড়ি স্লো হওয়া। এখন আসি আমাকে যেহেতু জি এর মান কমাইতে হবে, আমরা জানি জি এর মান সর্বোচ্চ হচ্ছে কোথায় বলতো, মেরু অঞ্চলে, আর সর্বনিম্ন হচ্ছে বিষুব অঞ্চলে। তাহলে আমি কোন দিকে যাব, মেরু থেকে বিষুবে গেলে। আমরা বলছিলাম যে মেরু থেকে যখন তুমি বিষুবে যাবা তখন জি এর মানটা কম হবে। এই কোশ্চেন গুলা বুঝতে হবে। তোমাকে বলবে যে বলতো একজন ব্যক্তি মেরু থেকে বিষুব অঞ্চলে গেল, তাহলে বলতো তার হচ্ছে মানে একটা সেকেন্ড দোলক বা একটা কোনো সরল দোলক নিয়ে গেছে, তাহলে ওই অবস্থায় কি হবে বলতো, আর ঘড়ি মানে সময় হারাবে না সময় লাভ করবে, তাহলে হচ্ছে কি হবে বলতো, সময় হারাবে। তারপর বলছে চাঁদে পাহাড়ে খনিতে গেলে। আচ্ছা আমরা জানি যে ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ যেটা হচ্ছে 9.81, আর উপরে গেলেও কমে নিচে গেলেও কমে। তা তুমি দেখো তো পাহাড় তো উপরে হয়, আমরা জানি পাহাড়ে হচ্ছে কমবে, খনিতেও হচ্ছে কমবে। আর চাঁদে আমরা জানি যে এমনিতে জি এর মান হচ্ছে কম। চাঁদে বলতো জি এর মান কত, সবাই হচ্ছে কমেন্ট বক্সে লিখবা। আমরা অভিকর্ষ স্তরণে জি এর মান পড়াইছিলাম, মহাকর্ষ অভিকর্ষে। তোমরা সবাই হচ্ছে বলবা যে চাঁদে জি এর মান কত, যে বলবা তাকে অবশ্যই হচ্ছে তার কমেন্টটা হচ্ছে পিন করে দিব ইনশাআল্লাহ। দেখো তারপর লাস্টে যদি আসি, লিফট এ ত্বরণের নিচে নামলে আমরা জানি যে যদি লিফট নিচে নামে তাহলে মাইনাস হয়, জি মাইনাস এ হয়।
আর যদি উপরে যায় তাহলে জি প্লাস এ হয়। তাহলে যেহেতু আমাকে জি এর মান কমাইতে হবে, তাহলে দেখো তো কি হচ্ছে, লিফট এ ত্বরণের নিচে নামে। আর লাস্ট ওয়ান এটা ছিল যে লিফট যদি জি ত্বরণের নিচে নামে, অর্থাৎ যদি কি হয় বলতো, লিফট যদি কি হয় ছিঁড়ে যায়, ভাবে ছিঁড়ে যায় বলতে কি, মনে করো যে হঠাৎ যদি ছিঁড়ে যায় তখন কি হবে জানো, মুক্তভাবে পড়া শুরু করে দিবে। আর মুক্তভাবে যখন পড়বে তখন অবশেষে অভিকর্ষ ত্বরণ অর্জন করবে। তো এটাকে বলা হচ্ছে জি ত্বরণের নিচে নামা। জি ত্বরণের নিচে নামাটাও বুঝতে হবে, যদি তার ছিঁড়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ওজনহীনতা, আমরা এটা পড়ি যে ওজনহীনতা অনুভব করবে, ঠিক আছে? এই জায়গাগুলো ভাইয়া ভালো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? প্রশ্ন আসলে না বুঝলে না তুমি এগুলো কিছুই পাবা না। তোমাকে কোশ্চেন এভাবে বলবে যে একটা লিফটে সরললোক আছে, লিফটে কি হচ্ছে, এ ধরনের নিচে নামছে, তাহলে হচ্ছে লিফটার মানে তাহলে হচ্ছে তোমার সময় কি অবস্থা হবে, সময় অপরিবর্তিত থাকবে, সময় লাভ করবে, সময় হারাবে, কোনোটি নয়, এরকম প্রশ্ন থাকবে। তুমি দেখো প্রথমত হচ্ছে যে লিফট নিচে নামতেছে, দ্যাট মিনস জি মাইনাস এ। আচ্ছা, দ্যাট মিনস জি এর মান কমতেছে, জি এর মান কমা মানে হচ্ছে টি এর মান বাড়া, টি এর মান বাড়া মানে হচ্ছে সময় লাভ করতেছে না সময় হারাচ্ছে। এই ব্যাপারগুলো ভাই একটু ধরে ধরে বুঝতে হবে ইনশাল্লাহ। দেখো এগুলো বোঝার ব্যাপার ছিল, হ্যাঁ বোঝার ব্যাপার ছিল, এই জায়গাটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এবার আসো যে আমরা যে ব্যাপারটা বলতে যাচ্ছিলাম, যে একটু আগেই আমরা লিখে দিছিলাম কি বলতো, টি এর মান যদি হচ্ছে তোমার বাড়ে তাহলে কি হবে বলতো, ঘড়ি কি হবে, স্লো স্লো হবে, ঘড়ি স্লো হবে, হ্যাঁ। আর টি এর মান কম হলে ঘড়ি হচ্ছে ফাস্ট হবে, হ্যাঁ, ঘড়ি ফাস্ট হবে। তাহলে দেখো দোলনকাল কমলে দোলক দ্রুত চলে এবং সময় লাভ করে, যে ব্যাপারটা বোঝাই দিছিলাম। তাহলে এখানে দেখো সেম গুলো কথা বলতেছে যে এল কমবে, হ্যাঁ এল কমবে। আর শীতকালে, এটা হচ্ছে খ নাম্বার, অবশ্যই এটা হচ্ছে পড়বা। আচ্ছা, এটা একটু আমি বলে দিই, ভালো করে লিখবা, কোশ্চেনে লিখবা যে শীতকালে ঘড়ি ফাস্ট হয় কেন বা ঘড়ি দ্রুত চলে কেন। ব্যাখ্যাটা হচ্ছে এভাবে বলবে যে শীতকালে তাপমাত্রা কম থাকে, তাপমাত্রা কম থাকার কারণে এল এর মান কম হয়। আর এল এর সাথে যেহেতু হচ্ছে টি প্রসারিত রুট ওভার এল অর্থাৎ বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক, সেহেতু হচ্ছে টি এর মানটা হচ্ছে কমে যায়। আর টি এর মান কমের কারণে আমরা জানি যে টি এর মান কম হলে ঘড়ি ফাস্ট হয়। এভাবে সুন্দরভাবে লিখে ফেলবা, লিখে আনবা অবশ্যই। আচ্ছা দেখো, এবার বলছে অর্ধপূর্ণ থেকে পূর্ণ করলে। আচ্ছা, তোমার কি হয়েছে, মনে করো আমাদের বব ছিল, ববে ছিল কি, অর্ধেক হচ্ছে পানি দ্বারা পূর্ণ ছিল, অর্ধেক অর্ধেক পানি দ্বারা পূর্ণ ছিল। তো অর্ধেক পানি দ্বারা পূর্ণ থাকলে আমরা জানি যে আসলে তোমার ভরকেন্দ্র কি হয়, যতটুকু পানি থাকবে তার অর্ধেক অবস্থান হবে, তাহলে এই জায়গায় হবে ভরকেন্দ্র। আচ্ছা, এটাকে এখন যদি তুমি কি করো, ফুল করো পানি দ্বারা হচ্ছে, যদি ফুল করো তখন কি হয়ে যাবে বলতো, তখন হচ্ছে তবে ভরকেন্দ্রটা মাঝখানে অবস্থান করবে। দেখো এক জায়গায় ভরকেন্দ্র এখানে, এক জায়গায় এখানে, তাহলে ভরকেন্দ্রটা কি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে না, উপরে উঠতেছে কিনা বলো। আমাদের এটাই বলছে যে অর্ধপূর্ণ থেকে পূর্ণ করলে ভারকেন্দ্র উপরে ওঠে, আর ভারকেন্দ্র উপরে ওঠার কারণে টি এর মানটা কি হয়ে যায় বলতো, কমে যায়। আর টি এর মান কমে যাওয়ার কারণে কি হয়, এটা দ্রুত চলে, বুঝতে পারছো? আচ্ছা, এই যে জি দিয়ে বলছে, জি বাড়ালে, বিষুব হতে মেরুতে গেলে, লিফট এ ত্বরণে উপরে উঠলে, এই ব্যাপারগুলো আমাদের পড়া, ইনশাল্লাহ হচ্ছে পারবা। নেক্সট যদি আমরা আসি, দেখো এখন দেখো যে কোন অবস্থাতে হচ্ছে অপরিবর্তিত থাকবে। আমাদের এই জায়গাটা যদি আমরা একটু ভালো করে বুঝি, মানে ঘড়ি, আমরা একটু আগে দেখলাম যে ঘড়ি ফাস্ট হয়, একটা সময় ঘড়ি কি হয়, স্লো হয়। এবার দেখবো যে ঘড়ি কোন অবস্থাতে অপরিবর্তিত থাকবে। এখানে প্রায় 6টা কারণ বলা আছে, এই 6টা কারণ অবশ্যই সুন্দরভাবে ভালোভাবে পড়বা। প্রথমে বলছে ববের উপাদান চেঞ্জ। আমরা জানি যে টি এর মান তুমি দেখো কি বুঝলা, একটু আগে কি পড়লা, যে টি এর মান যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে আমাদের কি হয়, ঘড়ি স্লো হয়, স্লো। আর টি এর মান যদি কমে তাহলে ঘড়ি হচ্ছে ফাস্ট হয়। এখন কথা হচ্ছে যদি টি এর মানই চেঞ্জ না হয় তাহলে কি ঘড়ি স্লো বা ফাস্ট কিছু হবে? অবশ্যই না। দেখো আমরা জানি টি এর উপর বব এর উপাদান কি হয়, নির্ভরই করে না। এ কারণে হচ্ছে ববের উপাদান চেঞ্জ করলে কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে সমবেগে লিড প্রোগ্রামের মান, সমবেগে আমরা জানি সমবেগে এর মান হচ্ছে 0 হয়, অর্থাৎ তাহলে ওখানে জি থাকবে, জি এর মান পরিবর্তন হবেই না, এজন্য হচ্ছে তোমার সমবেগে ওঠানামা করলে কোনো সমস্যা নেই। বিস্তার পরিবর্তন, আমরা জানি যে ববের ভর এবং বিস্তারের উপর নির্ভর করে না, টি ববের ভর এবং বিস্তারের উপর নির্ভর করে না। তারপর বলছে তরল পূর্ণ করে ছিদ্র করে দিলে প্রথমে টি বাড়ে। এই জায়গাটা 4 নম্বরটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু ভালো করে হচ্ছে পড়বা। তরল পূর্ণ ববে, অর্থাৎ একটা বব তরল পূর্ণ আছে, এখন তুমি সিদ্ধ করে দিছো, তাহলে কি হবে বলতো, ধীরে ধীরে পানি পড়তে থাকবে। পড়ার পর দেখবে একটা পর্যায়ে এসে কিন্তু পানি প্রথমে যখন পূর্ণ থাকবে তখন যদি সিদ্ধ করে দাও তখন যে হারে পানিটা বের হবে, একটু পর দেখবা যে ওই হারে পানিটা বের হচ্ছে না, কারণ যখন নিচে চলে আসবে, ধীরে নিচে চলে আসবে, তখন কিন্তু আর ওই হারে কি হবে না, পানি বের হয়ে যাবে না। এ কারণে বলছে তরল পূর্ণ ববে ছিদ্র করে দিলে প্রথমে টি বাড়ে এবং পরে হচ্ছে কমে।
তাহলে প্রথমে টি বাড়বে, পরে হচ্ছে টি কমে যাবে। তাহলে বলো তো কি হয়ে যাবে, যদি তুমি একটা তরলপূর্ণ বব ছিদ্র করে দাও, প্রথমে টি বাড়ে, টি বাড়ার অর্থ অর্থ কি বলো তো? টি বাড়ার অর্থ হচ্ছে যে তোমার কি হয়ে যাবে, টি বাড়ার অর্থ হচ্ছে তোমার হচ্ছে ঘড়ি হচ্ছে স্লো হবে। তাহলে ঘড়ি হচ্ছে স্লো হবে, আর যখন পরে হচ্ছে কমবে, টি এর মানটা যখন কমবে তখন ঘড়ি ফাস্ট হয়ে যাবে। বুঝতে পারছো? এই জায়গাটা ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো বলছে যে ছিদ্র করলে ভার কেন্দ্র নিচে নামবে। এই যে সেম ব্যাপার, একটু আগে বললাম যে তোমার পুরো পানি ছিল, যদি পুরো পানি থাকে তাহলে এই কি হবে, ভার কেন্দ্র হবে মাঝখানে। যখন পানি ধীরে ধীরে কমতে থাকবে, আমরা জানি ভার কেন্দ্র নির্ণয় করা হয় যতটুকু পানি আছে তার উপর, মানে যতটুকু পানি আছে তার মাঝখানে হবে। তাহলে দেখো যখন পানি কমতে থাকবে অবশ্যই ভার কেন্দ্রটা কি আসবে, নিচের দিকে আসবে, তাই এল আর টি বাড়বে। তাহলে দেখো যদি ছিদ্র করো তাহলে ভার কেন্দ্র নিচে আসবে এবং এল আর টি বাড়বে। আর এল আর টি এর বাড়ার অর্থ হচ্ছে কি, এল আর টি আর বাড়ার অর্থ হচ্ছে কি বলো? এল আর টি বাড়ার অর্থ হচ্ছে এল বাড়ার কথা হচ্ছে টি বাড়বে, টি বাড়ার অর্থ হচ্ছে ঘড়ি হচ্ছে স্লো হবে। আচ্ছা, তারপর তরল শেষ হয়ে গেলে, অর্থাৎ তরল যদি শেষ হয়ে গেলে পুনরায় ভার কিন্তু উপরে উঠে যায় এবং তাই এলআরটি কমে। তরল যখন শেষ হয়ে যায়, অর্থাৎ যখন ববের ভর থেকে হচ্ছে বব থেকে হচ্ছে যখন তরল হচ্ছে শেষ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে বলতো, যে ভার কেন্দ্রটা উপরে উঠে যাবে। তখন পানির উপর আর হচ্ছে না, তখন এই যে তরল মানে ববটার উপর হচ্ছে, কারণ আমরা জানি যে একদম কেন্দ্র যেটা আছে সেই কেন্দ্রতেই হচ্ছে তোমার কি থাকবে বলতো, ভার কেন্দ্র থাকবে। তাই তখন এলআরটি কমে যায়, আর এলআরটি কমে যাওয়ার অর্থ হচ্ছে তোমার ঘড়ি ফাস্ট হবে। ঠিক আছে? আচ্ছা আসি, এখন আমরা এই এক্সট্রা কিছু ইনফো আছে, এটা অবশ্যই অবশ্যই হচ্ছে পড়ে নিতে হবে। তা হচ্ছে কি ভাইয়া, এখানে বলছি স্থিতিশক্তি এবং গতিশক্তি সমান হলে সরণ ও বিস্তারের মধ্যে সম্পর্ক। সরণ আর বিস্তারের কথা বলছে। তুমি দেখো সরণ আর বিস্তারের মধ্যে সম্পর্ক হচ্ছে এই জায়গাটা, যদি একটু দেখি এটা থেকে, এটা কোশ্চেন কিন্তু। দেখো বলছে স্থিতিশক্তি এবং গতিশক্তি যদি সমান হবে তখন ইপি সমান ইকে। আমরা জানি ইপি সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর ইকে সূত্র হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, কাটাকাটি করলে এরকম আসে, এক্স সমান এক্স সমান হচ্ছে, এখানে হচ্ছে প্লাস মাইনাস অ্যাকচুয়ালি দেওয়া উচিত, প্লাস মাইনাস হচ্ছে এ বাই রুট টু। এটা যে আমরা বুঝি, এটার জন্য আমরা দুইটা এসভিএসএল আছে, খুব সুন্দরভাবে পড়তে পারবা। শর্টকাট আছে, হ্যাঁ শর্টকাট, ভালো করে পড়বা। তো দেখো এখানে যদি আমরা পড়তে চাই তাহলে আমাদের এখানে বলা আছে যদি ই কে ইপি এর এন গুণ হয়, মনে রাখবা ই কে ইপি এর এন গুণ হয়, মানে সবসময় গতিশক্তিটাকে বড় করতে হবে। তোমাকে বলছে যে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, তাহলে এন এর মান কিন্তু 2, বুঝতে পারছো? কিন্তু যদি বলে বিভব শক্তি গতিশক্তির এন, তাহলে তখন কিন্তু উল্টে যাবে মানটা। ভালো করে বুঝতে হবে যে সবসময় ভাইয়া কাকে বড় করব, গতিশক্তিকে বড় করব, গতিশক্তিকে বড় করব। তখন ইপি এর মান এন গুণ হলে আমাদের সূত্র হবে, দেখো এইখানে প্লাস মাইনাস এ বাই রুট ওভার এন প্লাস 1। এই যে এগুলা প্র্যাকটিস করা আছে, আই থিঙ্ক পারবা। আর মোট শক্তি যখন ইপি এর এন গুণ হবে, দেখো একটা হচ্ছে ইকে কে বড় করা হয়েছে, আর এখানে মোট শক্তিকে বড় করা হয়েছে। এখানে সাপেক্ষ কে বলতো, বিভব শক্তি, এখানেও সাপেক্ষ বিভব শক্তি, কিন্তু এখানে মোট শক্তি বিভব শক্তির সাথে সম্পর্ক করতেছে, আর এখানে হচ্ছে গতিশক্তি বিভব শক্তির সাথে সম্পর্ক করতেছে। দেখো এটাতে শুধুমাত্র রুট এন, হ্যাঁ একটু ভালো করে হচ্ছে পড়লেই তোমরা ইনশাআল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে সরলদোলকের ব্যবহার, অবশ্যই আসে, অবশ্যই এই জায়গা থেকে আসে, এটা মনে রাখবা। তা হচ্ছে যে দেখো এটা কিন্তু এই তিনটা জানো, এই তিনটা এই জন্য সিকিউতে আসে, সিকিউতে 100% মনে রাখবা, 100% আসে। সরলদোলকের ব্যবহার যখন আসে মনে রাখবা পাহাড়ের উচ্চতা, সময় নির্ণয় এবং হচ্ছে অভিকর্ষের ত্বরণ জি এর মান। আমরা জানি এই অভিকর্ষের ত্বরণ জি এর মান, আমরা এটা মহাকর্ষ অভিকর্ষের সূত্র পড়ছো, জিএস এর মান বের করা শিখছো, জিডি অর্থাৎ গভীরতা, তাহলে পাহাড়ের উচ্চতা বের করা পাহাড়ের উচ্চতায় জি এর মান আর খনির গভীরতায় ডি এর মান, এগুলা শিখতে হবে। আচ্ছা, সময় নির্ণয়টা কি? সময় নির্ণয় এরপর দেখাচ্ছি, পাহাড়ের উচ্চতা আমরা এরপর দেখাবো ইনশাআল্লাহ। তাহলে সরলদোলকের ব্যবহার কটা বলতো, তিনটা, পাহাড়ের উচ্চতা, সময় নির্ণয় এবং হচ্ছে কি বলতো অভিকর্ষের ত্বরণ জি এর মান নির্ণয়। আচ্ছা, নেক্সটে যদি আমরা আসি এই লেখচিত্র, দেখো আমরা অনেকে আছি এই লেখচিত্রগুলো অলরেডি হচ্ছে আমরা অনেকবার বলছি। তা দেখো সরণ এবং সময় যখন হবে তখন হবে সাইন, বেগ সময় যখন হবে তখন হবে কস, ত্বরণ সময় হবে কোসাইন বা কস, আর ঋণাত্মক সাইন, তাহলে ঋণাত্মক সাইন হবে। এই সাইন দেখতে কেমন? আচ্ছা, এই ব্যাপারগুলোকে বুঝতে হবে। দেখো যদি আমি বুঝাই দিই, একবার সাইনটা, সাইনের লেখচিত্র কেমন দেখতে, মূল বিন্দু থেকে শুরু হয় ঢেউ হবে, এটা হচ্ছে সাইন, সাইন। আর কস হচ্ছে কেমন দেখতে, কস হচ্ছে কস দেখো মনে রাখবে কেমনে, কস হচ্ছে কারণ cos 0 ডিগ্রি মানে 1, এজন্য উপর থেকে এসে ঢেউ দিবে। আর ঋণাত্মক সাইন যেটা আছে, ঋণাত্মক সাইনটা বোঝা খুবই জরুরি আমার মনে হয়। তা হচ্ছে দেখো যে তোমার শুরু হবে কোথা থেকে, শুরু হবে হচ্ছে নিচ থেকে, এটা হচ্ছে নেগেটিভ সাইন, নেগেটিভ সাইন। হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝতে হবে, এগুলো নিয়ে অলরেডি আমরা প্রথম লেকচারে কথা বলছি। আচ্ছা, তারপর দেখো দ্বিতীয় লেকচারে
এল টি স্কোয়ার, তাহলে এল বনাম টি স্কোয়ার, এটাকে বলা হয় এল বনাম টি স্কোয়ার কেমন হবে? মনে রাখবা একটা কথা, এখানে লিখে রাখবা যে যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে হবে মূল বিন্দুগামী সরলরেখা, আর ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে হবে হচ্ছে তোমার আয়তাকার অধিবৃত্ত। তাহলে দেখো এল আর টি, আমরা বলছিলাম যে টি স্কোয়ার সমান দেখো 4 পাই স্কোয়ার এল গুণন জি, তাহলে দেখো তো টি স্কোয়ারের সাথে এল সমানুপাতিক না, তাহলে এই জন্য মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা জি আর টি স্কোয়ার, তাহলে জি আর টি স্কোয়ার দেখো তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই জন্য আয়তাকার অধিবৃত্ত। আর টি স্কোয়ার বাই 1/জি, দেখো টি স্কোয়ারের সাথে কিন্তু 1/জি, দেখো এবার খালি শুধু জি না 1/জি সমানুপাতিক কিন্তু, এই জন্য মূল বিন্দুগামী সরলরেখা। আর মনে রাখবে একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সরলরেখা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে একটা সরলরেখা আছে, একটা হচ্ছে জোড়া সরলরেখা আছে। তো এটা কিন্তু একটা সমীকরণ হবে, একটি এখন কিন্তু বেসিক, অনেকে হচ্ছে স্কিপ করে দেয়, মানে জোড়া সরলরেখা কিন্তু উৎপন্ন হবে না, মূল বিন্দুগামী একটি সরলরেখা, এজন্য বলা হয় যে মূল বিন্দুগামী একটি সরলরেখা। আচ্ছা নেক্সটে যদি আমরা আসি, এই জায়গার মধ্যে আমাদের প্রায় শেষ করে দেওয়া আছে। তুমি দেখো এটা হচ্ছে ত্রুটিপূর্ণ, একটু আগে দেখলাম আমরা বলছিলাম যে সরল দোলকের ব্যবহার হচ্ছে তিনটা, একটা হচ্ছে পাহাড়ের উচ্চতা, একটা হচ্ছে তোমার হচ্ছে প্রথম হচ্ছে পাহাড়ের উচ্চতা, তারপর হচ্ছে পাহাড়ের উচ্চতা বা খনির গভীরতা, 2 নম্বর হচ্ছে সময় নির্ণয়, 3 নম্বর হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয়। দেখো আমাদের এখানে ত্রুটিপূর্ণ সময় নির্ণয়ের কথা বলা আছে, এটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। দেখো প্রথমত হচ্ছে কি ভাব, দেখো দিনে যদি হয় তাহলে আমরা এটা কি করছি, একদিন মানে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড, তাহলে দেখো 2 ইন্টু ৮৬,৪০০, 2 হচ্ছে কি অবশ্যই সেকেন্ড দোলকের কথা বলবে, তাহলে 2 ইন্টু ৮৬,৪০০ ভাগ হচ্ছে ৮৬,৪০০ প্লাস মাইনাস এন, এন্ড ভাই প্লাস কখন আর মাইনাস কখন আমরা কিন্তু এখানে লিখে দিছি। দোলক যদি ধীরে চলে বলতে যদি বলে যে স্লো, বলতেছে যে আচ্ছা তোমাকে প্রশ্ন কি বলবে যে দিনে 5 সেকেন্ড স্লো যায়, একটা ঘড়ি একটা সেকেন্ড দোলক দিনে 5 সেকেন্ড স্লো যায়, তাহলে এই এন এর মানটা হচ্ছে 5 সেকেন্ড, আর অবশ্যই হচ্ছে তখন দিনে বললে ৮৬,৪০০ সাথে কাহিনীটা করতে হবে। হ্যাঁ আচ্ছা যদি ঘন্টায় বলে তাহলে হচ্ছে ৩৬০০ জাস্ট ইনপুট হবে, আর মিনিটে বললে ৬০ হচ্ছে ইনপুট হবে। আর অবশ্যই হচ্ছে এই যে বললাম যে ধীরে যদি চলে তাহলে মাইনাস ইউজ করবা, আর যদি দ্রুত চলে তাহলে প্লাস ইউজ করবা। আচ্ছা আর এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো যেমন ইম্পর্টেন্ট তবে সব থেকে দেখা যায় যেটা একটু দেখে দিই, আর সব থেকে দেখা যায় বেশি হচ্ছে এটা দেখা যায় অবশ্যই পড়তে হবে, আর এটা দেখা যায় মিনিট এখন পর্যন্ত আমার চোখে পড়েনি কোনো কোশ্চেন। আর অবশ্যই এই দুইটা সূত্র ভালো করে মনে রাখবা, একবারেই এক সূত্রে অঙ্ক হয়ে যাবে। এক সূত্রে দেখবা যে 3 গাইড টাইপ গুলোতে দেখবা যে হচ্ছে প্রায় 14-16 লাইন করা আছে, তুমি এটাতে 4-5 লাইনে হচ্ছে করতে পারবা। খনির গভীরতাটা দেখো খালি একটু মাথায় রাখতে হবে, সূত্র প্র্যাকটিস করতে হবে। এখানে বলা আছে d সমান 1 - T1/T2, মনে রাখবা T1 হচ্ছে, মনে রাখবা T1 টা হচ্ছে যে প্রাথমিক, অর্থাৎ এটা সেকেন্ড দোলকের কথা বলবে, T1 এর মান হচ্ছে 2 সেকেন্ড। এই T1 যেটা দেখবা যেখানে T1 দেওয়া আছে ওইটা হচ্ছে 2 সেকেন্ড, কারণ এটা হচ্ছে সেকেন্ড দোলক, বুঝতে পারছো? এটা হচ্ছে সেকেন্ড দোলক, অবশ্যই সেকেন্ড দোলক তোমাকে ইনক্লুড করে দিবে। আচ্ছা এখন আসি T1, আর T2 হচ্ছে পরিবর্তিত, T2 টা হচ্ছে পরিবর্তিত। এই T2 টা অবশ্যই দেখবা এইভাবে বের করা লাগবে, এইভাবে কোন একটা সূত্র দিয়ে বের করা লাগবে। আর T1 তাহলে 1 - T1 স্কয়ার বাই T2 স্কয়ার গুণ হচ্ছে R। আবার দেখো মনে রাখবা গভীরতার কথা বলছে, 1 - T1 স্কয়ার ডিভাইডেড বাই T2 স্কয়ার ইনটু হচ্ছে R। আর পাহাড়ের উচ্চতা যখন করবা তখন সূত্রটা একটু চেঞ্জেস হবে, এই সমান T2 আগে, উপরে আগে T2 তারপর T1, T2/T1 - 1 ইনটু R। আচ্ছা তোমাকে একটা ব্যাপার বলে দিই যে দুইটার মধ্যে ডিফারেন্স যদি বুঝতে চাও, দেখো 1 মাইনাস সামথিং আছে, তো অবশ্যই এখানে কি আসবে, এখানে কিন্তু 0 পয়েন্ট সামথিং আসা লাগবে, মানে 1 এর থেকে এই মানটা বড় হইতে পারবে না। T1/T2 স্কয়ার যেটা আছে এটা কিন্তু কখনো 1 এর থেকে বড় হইতে পারবে না। এই কারণে কিন্তু তুমি ধরে দিতে পারবা যে গভীরতার ক্ষেত্রে 1 টা বড় হইতে হয়, আর এই T1 স্কয়ার/T2 স্কয়ারের মানটা ছোট হবে, এই কারণে কিন্তু ডান সাইডে লেখা আছে। আর উচ্চতার ক্ষেত্রে দেখো 1 যেহেতু ডান সাইডে লেখা আছে, এই T2/T1 এটার মান কিন্তু 1 থেকে সামান্য হলে বড় হবে, বুঝতে পারছো? একটু খালি মাথা দিয়ে খেললেই হয়ে যাবে। দেখো এই পর্যন্তই আমাদের ছিল, আমরা প্র্যাকটিস গুলো করাইনি, চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ওয়ান শট যে ক্লাস নিয়ে আসবো সেগুলোতে হচ্ছে প্র্যাকটিস করানোর, এবং অবশ্যই এই ক্লাসগুলো করে সুন্দরভাবে নোটগুলো করবা। শুধু এইচএসসি এর জন্য এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট না, অ্যাডমিশনে তোমাকে অনেকটা হেল্প করবে। ঠিক আছে, অবশ্যই অনেকক্ষণ ধরে এই বৃষ্টি বাদলের দিনে হচ্ছে চেষ্টা করতেছিলাম, কারেন্ট ছিল না, প্রায় 2 দিন ধরে প্রায় চেষ্টা করতেছিলাম ভিডিওটা রেকর্ড করার জন্য, আসতেছিল না, যখন সামনে ক্যামেরার সামনে দাঁড়াইছি তখন কারেন্ট চলে গেছে। এত পরিশ্রমের জন্য অন্তত আমার মনে হয় একটু হচ্ছে কমেন্ট করে আপনারা জানাবেন যে কেমন লাগলো, আর কি কি নিয়ে আসা যায়, কি কি ভিডিও আপনাদের লাগবে এবং কোন কোন অধ্যায়ের উপর লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।